হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে যেটা আমরা ডিসকাস করব, যেই টপিকটা, সেটা হলো স্পোর্টস নিউট্রিশন বা নিউট্রিশন ইন অ্যাথলিটস। তো ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমেই বলছে নিউট্রিশন প্লেস আ ক্রুশিয়াল রোল ইন মেনটেনিং দ্য ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড পারফরমেন্স অফ অ্যাথলিটস। Proper diet ensures maintenance of body weight, body composition, replenishment of glycogen storage, and prevention of fatigue and stainless, improves the endurance and recovery of before after strenuous activity. তাহলে কি না, নিউট্রিশন কিন্তু অ্যাথলিটসদের ফিটনেস আর পারফরমেন্সে খুব একটা মেজর রোল প্লে করে। এই ডায়েট প্রপার মেনটেন করতে হয় অ্যাথলিটসদের বডি ওয়েট, বডি কম্পোজিশন মেনটেন করার জন্যে। তার সাথে সাথে গ্লাইকোজেনের যেই লস হয় সেটাকে রিকভার করার জন্য, যাতে ফ্যাটিগ আর স্টেলনেস না হয়, এবং তার সাথে সাথে কি না, বাকি স্ট্রেনাস অ্যাক্টিভিটি থেকে নিজেদেরকে রিকভার করার জন্য। রেকমেন্ডেশনস আর বেসড অন গাইডলাইন্স ফ্রম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া or SAI, National Institute of Nutrition, NIN, and International Standard. তাহলে কারা এই গাইডলাইন্সগুলো মেনটেন করে না, SAI, NIN আর ইন্টারন্যাশনাল বোর্ডস। নিউট্রিশনাল রেকমেন্ডেশন কি, প্রথমেই দেখো বলছে এনার্জি অ্যাট রেস্ট, বডি 60 থেকে 70% এনার্জি ইউজ করে ফ্রম ফ্যাট, 20 থেকে 30% ইউজ করে ফ্রম কার্বোহাইড্রেট, আর 10% ইউজ করে প্রোটিনের থেকে। এইটাই মডারেট এক্সারসাইজ যখন করছে, তার অক্সিজেন কনজাম্পশন হয়ে যায় 60%, তাই কার্বোহাইড্রেট আর ফ্যাটটি মেনলি মানে ইকুয়াল কন্ট্রিবিউট করে এনার্জি। 60-20টা হয়ে যায় 50-50%, ঠিক আছে। এইটা তারপর ইন্টেন্স ওয়ার্কআউট যখন করছে, এই অক্সিজেন কনজাম্পশনটা সেলের 75% বেশি হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে না, কার্বোহাইড্রেটই প্রাইম সোর্স হয়ে যাচ্ছে ফুয়েলের ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। রেস্টের সময় কি আমরা দেখি ফ্যাট বেশি এনার্জি দিচ্ছে, তার থেকে কম কার্বোহাইড্রেট লিস দিচ্ছে প্রোটিন। মডারেট এক্সারসাইজে কার্বোহাইড্রেট আর ফ্যাট দুটো ইকুয়াল এনার্জি কন্ট্রিবিউট করে, কিন্তু যখন ইন্টেন্স ওয়ার্কআউট করছে কার্বোহাইড্রেটই মেন সোর্স হয়ে যায়। রেসপিরেশন কোশেন্ট ফ্যাট অক্সিডেশনের দেখো 0.7, কার্বোহাইড্রেটের 1, আর মিক্সড ডায়েট হলে 0.85। ডিউরিং এক্সারসাইজ রেসপিরেটরি কোশেন্ট শিফটস টু 1, ইন্ডিকেটিং হায়ার কার্বোহাইড্রেট ইউজ, ঠিক আছে। নেক্সট, এই রেসপিরেটরি কোশেন্ট দেখলে আমরা বুঝতে পারি কোন নিউট্রিয়েন্টটা মেন এনার্জি দিচ্ছে বডিতে, ঠিক আছে। অ্যাভারেজ রিকোয়ারমেন্ট ভ্যারিজ ফ্রম প্রায় 3000 থেকে 7000 কিলো ক্যালোরি, ডিপেন্ডিং অন ইভেন্টের ক্যাটাগরি। কোন ইভেন্টের ক্যাটাগরির অ্যাথলিট সেটার উপর নির্ভর করে 3000 থেকে 7000 অবধি কিলো ক্যালোরি কিন্তু অ্যাথলিটদের দরকার হতে পারে। নেক্সট দেখো, এই যে বলেছে ইভেন্ট অনুযায়ী, সেই ইভেন্ট অনুযায়ী আমরা দেখে নিই। গ্রুপ 1 হলো পাওয়ার ইভেন্ট যারা প্লে করে, সুপার হেভি ক্যাটাগরি, 100 কেজিসও বেশি, যেরকম ওয়েট লিফটিং, রেসলিং, জুডো, এইসবে এদের 100 কেজিরও বেশি ওজন থাকে, এবং এনার্জি রিকোয়ারমেন্ট 70 কিলো ক্যালোরি পার কেজি পার ডে হিসেবে অলমোস্ট 7000 কিলো ক্যালোরি পার কেজি লাগে। গ্রুপ 2 হলো এন্ডিওরেন্স অ্যাথলিট, যেরকম ম্যারাথন, লং রান, লং ডিস্টেন্স রানার, সাইক্লিং, রোয়িং, এইসব অ্যাথলিটসরা, এদের ওয়েট অ্যারাউন্ড 85 থাকে, ফিমেলদের মধ্যে 65-এর অ্যারাউন্ড, 70 কিলো ক্যালোরি পার কেজি পার ডে হিসাবে লাগছে 5200 কিলো ক্যালোরি। গ্রুপ 3 হচ্ছে টিম অ্যান্ড পাওয়ার ইভেন্ট।
টিম ইভেন্টে যেই খেলাগুলো হয় তা সেই অ্যাথলিটদের, যেরকম হকি, ফুটবল, বেসবল, টেনিস। তার সাথে সাথে কি না, পাওয়ার ইভেন্ট যাদের 65 থেকে 70 কেজিস, মানে 100 কেজি নয় তার কমে, তাদের কিন্তু ওয়েট থাকে অ্যারাউন্ড 65 থেকে 70, সেই হিসেবে এনার্জি লাগে 4500। গ্রুপ 4 হলো লাইট ওয়েট ইভেন্ট, যাতে 60 কেজির থেকে কম। তার সাথে সাথে জিমন্যাস্ট, টেবিল টেনিস, ইয়াচিং এরকম ইভেন্টে এদের ওয়েট থাকে 60। এনার্জি রিকোয়ারমেন্ট 70 কিলো ক্যালোরি পার কেজি পার ডে জায়গায় 60 কিলো ক্যালোরি পার কেজি পার ডে হয় এদের, এবং তাই এনার্জি লাগে 3600। নেক্সট হচ্ছে গ্রুপ 5 বা লাস্ট হলো স্কিল গেমস, যেরকম আর্চারি, একুয়েস্ট্রি মানে ঘোড়া চড়া আর কি। এদের ক্ষেত্রে এনার্জি লাগছে আমাদের 3000 কিলো ক্যালোরি। তার কারণ হচ্ছে এদের এনার্জি রিকোয়ারমেন্ট পার কিলো ক্যালোরি পার কেজিটা 50 হয়ে যায়, ঠিক আছে, 60 থেকে আরো কম। নেক্সট হচ্ছে কার্বোহাইড্রেট, প্রাইমারি এনার্জি সোর্স ফর হাই ইন্টেন্সিটি ওয়ার্ক, stored as glycogen in liver, that is 100 grams এ, আর মাসেলে থাকে 400 grams প্রায়। কার্বোহাইড্রেট লোডিং ইনক্রিজেস গ্লাইকোজেন স্টোরেজ 4 থেকে 5 গ্রাম পার 100 গ্রাম মাসেলে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাচ্ছে, লিভারে প্রায় 400 আর মাসেলে হয়ে যাচ্ছে 4 ইন্টু 400, 800 এর কাছাকাছি, ঠিক আছে। গ্লাইসেমিক ইন্ডেক্স হলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স। ফুড খেতে হবে যাতে স্লোয়ার রিলিজ অফ এনার্জি হয়, বেটার প্রি ইভেন্ট মিল খেতে হবে। হায়ার গ্লাইসেমিক ইন্ডেক্স কখন খাবার খেতে হবে না, যখন র্যাপিড এনার্জি দরকার হয়, তাই পোস্ট এক্সারসাইজ ইভেন্টটা হয়ে যাওয়ার পরে হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার খেতে হবে, যাতে লসটাকে তাড়াতাড়ি রিকভার করে যায়। রেকমেন্ডেড রিকোয়ারমেন্ট কত না 8 to 10 কেজি, সরি 8 to 10 গ্রাম পার কেজি পার ডে ফর এন্ডিওরেন্স অ্যাথলিট। প্রোটিনের ক্ষেত্রে দেখো কি বলছে, রিকোয়ারমেন্ট ফর মাসল গ্রোথ, রিপেয়ার, এনজাইম অ্যান্ড হরমোনাল প্রোডাকশন। এক্সারসাইজ ইনক্রিজেস প্রোটিন টার্নওভার মানে প্রোটিন ব্রেকডাউন বাড়িয়ে দেয়, এক্সারসাইজ তাই বেশি লাগে। এন্ডিওরেন্স স্পোর্টসের জন্য 1.2 to 1.4 গ্রাম পার কেজি পার ডে লাগে, আর স্ট্রেংথ আর স্পোর্টস অ্যাথলিটদের কিন্তু 1.6 থেকে প্রায় 3 গ্রাম পার কেজি পার ডে লাগতে পারে, ক্যাটাগরি বা ইভেন্টের উপর নির্ভর করে। প্রোটিনের টাইমিং কি না 20 to 25 গ্রাম হাই কোয়ালিটি প্রোটিন ইমিডিয়েটলি আফটার এক্সারসাইজ এনহ্যান্সেস মাসেল প্রোটিন সিনথেসিস। ইভেন্টের ঠিক পরেই কিন্তু 20 থেকে 25 গ্রাম হাই কোয়ালিটি হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন কিন্তু অ্যাথলিটদের ইনটেক করতে হয়, যাতে যেই মাসেল লসটা হয়েছে সেটা তাড়াতাড়ি সিনথেসাইজ করে মাসেল রিকভার করা যায়। ব্রাঞ্চ চেন অ্যামিনো অ্যাসিড যেরকম লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, এইগুলো কিন্তু প্রয়োজন হয় কি না ডিলে ফ্যাটিগ করার জন্যে এবং স্টিমিউলেট প্রোটিন সিনথেসিসের জন্য। এই ব্রাঞ্চেন অ্যামিনো অ্যাসিডগুলো ফ্যাটিকটাকেও দূর করে আস্তে আস্তে, আর প্রোটিনটাকে তাড়াতাড়ি বডিতে সিনথেসিস হতে হেল্প করে। নেক্সট দেখো বলছে ফ্যাট, সেকেন্ডারি ফুয়েল সোর্সেস স্পেশালি ডিউরিং লং ডিউরেশন মডারেট এক্সারসাইজ, ঠিক আছে। লং ডিউরেশন মডারেট এক্সারসাইজে কার্বোহাইড্রেটের পরেই কিন্তু ফ্যাট কাজ করে এনার্জি সোর্স হিসাবে। 20 to 30% অফ টোটাল এনার্জি প্রোভাইড করে। ফ্যাট অ্যাডাপ্টেশন হলো ট্রেনিং উইথ হাই ফ্যাট লো কার্ব ডায়েট টু ইনক্রিজ ফ্যাট ইউটিলাইজেশন। এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল কিন্তু ফ্যাক্টর, যদিও এটা অনেক অ্যাথলিট কিন্তু অ্যাপ্লাই করে থাকে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস লাইক omega-3 improves অ্যান্টি ইনফ্লেমেটরি রেসপন্স অ্যান্ড রিকভারি। omega-3 লাগে অ্যান্টি ইনফ্লেমেটরি কারণে, যাতে
রিকভার করা যায় বডি রিকভারির জন্য। তো এখানে দেখো গ্রুপ ওয়াইজ ক্যালোরি তো আমরা দেখলামই, সেই তারপর প্রোটিনের, ফ্যাটের আর কার্বোহাইড্রেটেরও প্রপোর্শনটা দেখে নেব। গ্রুপ ওয়ানের জন্য দেখো প্রোটিন লাগছে 150 গ্রাম পার ডে, ফ্যাট লাগছে 145 গ্রাম পার ডে, carbohydrate 4 to 7 gram per day in the ratio carbohydrate is to protein is to fat is 61 is to 12 is to 14. গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখো প্রোটিন 135 গ্রাম পার ডে, ফ্যাট 110 গ্রাম পার ডে, কার্বোহাইড্রেট 3326 গ্রাম পার ডে ইন দ্য রেশিও 54 is to 14 is to 15. গ্রুপ 3 এর জন্য লাগছে কি না 115 গ্রাম প্রোটিন, 92 গ্রাম per day fat আর 3080 গ্রাম carbohydrate in the ratio 58 is to 12 is to 14. গ্রুপ 4 এর জন্য 85 গ্রাম প্রোটিন, 71 গ্রাম ফ্যাট, 2462 গ্রাম carbohydrate in the ratio 54 13 14. আর লাস্ট গ্রুপ 5 এর জন্য প্রোটিন 65 গ্রাম, ফ্যাট 61 গ্রাম আর carbohydrate 1988 গ্রাম in the ratio 54 13 16. ঠিক আছে? নেক্সট বলছে vitamins and minerals ensures demand during strenuous এক্সারসাইজের সময় কিন্তু ভিটামিন আর মিনারেল খুব প্রয়োজনীয় হয়। কারণ কি দেখো আয়রনের দরকার এসেনশিয়াল ফর হেমোগ্লোবিন অ্যান্ড মায়োগ্লোবিন সিনথেসিস, ডেফিসিয়েন্সি হলে স্পোর্টস অ্যানিমিয়া, ফ্যাটিক, তার সাথে সাথে লোয়ার অক্সিজেন মানে ইউটিলাইজেশন যেটা VO2 ম্যাক্স সেটাও কিন্তু কমে যাবে, যার ফলে কিন্তু এক্সারসাইজ মানে পেশেন্ট কিন্তু মানে অসুস্থ হয়ে যেতে পারে। ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি কেন দরকার? বোন ডেন্সিটি ঠিক রাখার জন্য, ফ্র্যাকচার প্রিভেন্ট করার জন্য, আর ফিমেল অ্যাথলিটসদের মধ্যে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা। নেক্সট বলছে বি ভিটামিন যেরকম B1 B2 B6 B12 বা নায়াসিন, এইগুলো কোএনজাইম মেটাবলিক এনার্জির জন্য, যেহেতু এনার্জি মেটাবলিজমের কোএনজাইম, সেই জন্য এইগুলোরও ডেফিসিয়েন্সি হলে কিন্তু অ্যাথলিটদের মধ্যে প্রবলেম হয়। অ্যান্টিঅক্সিডেন্টস যেরকম ভিটামিন সি, ভিটামিন ই, সেলিনিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এদের কাজই হলো মাসেল প্রোটেকশন ফ্রম অক্সিডেটিভ স্ট্রেস ডিউরিং স্ট্রেনাস অ্যাক্টিভিটি বা স্ট্রেনাস এক্সারসাইজ। অ্যান্টিঅক্সিডেন্ট যদি আমরা ঠিকঠাক না দিই তাহলে আমাদের বডিতে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যাবে এবং হেলথ ইস্যুস হবে। নেক্সট দেখো এখানে গ্রুপ অনুযায়ী কতটা কি সিরিয়ালস, পালসেস, গ্রিন লিফি ভেজিটেবলস, আদার ভেজিটেবলস, রুটস, মিল্ক, অয়েল, বাটার, সুগার, জ্যাম, মিট, এগ, ফ্রুট লাগবে সেটা কিন্তু এখানে একটা চার্টে আমি দিয়েছি। আমি এই পেজটা 10 সেকেন্ডস রাখছি, তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও নিয়ে রাখতে পারো যদি মুখস্থ করার হয়। নেক্সট দেখো বলছে হাইড্রেশন গাইডলাইন্স, অ্যাথলিটদের হাইড্রেশনের কি গাইডলাইন্স দেওয়া হয়েছে। আমরা নিউট্রিশনাল গাইডলাইন্স দেখলাম, এরপর হাইড্রেশনের কি কি গাইডলাইন্স দেওয়া আছে না কি বলছে প্রি ইভেন্ট হাইড্রেশন, ইভেন্টের আগে 1.5 to 3 লিটার ওয়াটার দ্য ডে বিফোর ইভেন্ট, 1.5 to 1.3 লিটার ওয়াটার 1 থেকে 3 ঘন্টা আগে, ঠিক আছে, আর 150 to 60 ml ওয়াটার ঠিক 10 থেকে 15 মিনিট আগে। ঠিক আছে, এইটা হলো প্রি ইভেন্ট বা ইভেন্টের আগের হাইড্রেশন গাইডলাইন্স। নেক্সট বলছে ডিউরিং অ্যাক্টিভিটির সময়ে কি না 150 to 250 ml ফ্লুইড এভরি
10 to 15 minutes, sip slow, do not gulp, ঠিক আছে? আস্তে আস্তে স্ট্র দিয়ে সিপ করতে হবে, ঢোক দিয়ে খেলে হবে না। নেক্সট হচ্ছে আফটার অ্যাক্টিভিটি, ইভেন্ট হয়ে যাওয়ার পরে কি না, রিপ্লেস এভরি 1 গ্রাম বডি ওয়েট লস উইথ 1 মিলিলিটার ওয়াটার। বডি ওয়েট মেজার করতে হয় অ্যাথলিটদের ইভেন্টের আগে এবং ইভেন্টের পরে, টু সি দ্য ওয়েট লস ডিউরিং দ্য ইভেন্ট। যতটা ওয়েট লস হচ্ছে ইভেন্টের পরে দেখা যাবে। প্রত্যেক 1 গ্রামের জন্য 1 মিলিলিটার ফ্লুইড কিন্তু দরকার, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্লেন ওয়াটার, গ্লুকোজ, ইলেকট্রোলাইট সলিউশন আর ডাইলুটেড ফ্রুট জুস প্রেফার করা যেতে পারে। নেক্সট বলছে যদি হাইপোন্যাট্রিমিয়া হয়ে যায় প্লেন ওয়াটার খেলে, সেই ক্ষেত্রে মানে প্লেন ওয়াটার খেলে কিন্তু হাইপোন্যাট্রিমিয়া হতে পারে, ডাইলিউশন অফ সোডিয়াম ডিউ টু এক্সেসিভ ওয়াটার উইদাউট ইলেকট্রোলাইট উইকনেস কজ করতে পারে, ঠিক আছে? তাই কখনোই প্লেন ওয়াটার শুধু খেলে হবে না, গ্লুকোজ ইলেকট্রোলাইট সলিউশনের সাথে সাথে খেতে হবে, ঠিক আছে? তাহলে হাইড্রেশনের গাইডলাইন্সটা আমরা বুঝলাম। এইখানে কিন্তু অ্যামাউন্টগুলো একটু ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। নেক্সট বলছে স্পোর্টস ড্রিঙ্ক। স্পোর্টস ড্রিঙ্কটা কি না, স্পোর্টস ড্রিঙ্ক হয় 3টে টাইপের। ফার্স্ট হলো আইসোটনিক, যেখানে 6 to 8% কার্বস থাকে, সেম অসমোলালিটি অ্যাজ বডি ফ্লুইড। এই আইসোটনিক মানে কি, বডি ফ্লুইডের সমান অসমোলার ড্রিঙ্কটা। এতে কি হয়, কুইক রিপ্লেস ফ্লুইড ইলেকট্রোলাইট প্রোভাইড এনার্জি, তাড়াতাড়ি ফ্লুইড লসকে রিপ্লেস করে, ইলেকট্রোলাইট রিপ্লেস করে এবং এনার্জি প্রোভাইড করে। বেস্ট কাদের জন্য, এন্ডিওরেন্স অ্যাথলিট যেরকম ফুটবল, ম্যারাথনার, সাইক্লার, এদের জন্য। নেক্সট টাইপ অফ স্পোর্টস ড্রিঙ্ক হচ্ছে হাইপোটনিক। যাতে 6%-এর থেকে কম কার্ব থাকবে। এর ক্ষেত্রে কি হয় না, লোয়ার অসমোটিক প্রেশার দেন অসমোলারিটি দেন বডি ফ্লুইড, বডি ফ্লুইডের থেকে কম অসমোলারিটি থাকে, অ্যাবজর্বস ফাস্টার, তাড়াতাড়ি ফাস্ট অ্যাবজর্পশন হয়, যার জন্যে কুইক রিহাইড্রেশন হয় উইদাউট এনার্জি। এর ক্ষেত্রে কিন্তু শুধু রিহাইড্রেশন হবে, এনার্জি প্রোভাইড হবে না হাইপোটনিকে। ইউজড ফর জিম ওয়ার্কআউট, শর্ট ইভেন্টস, অ্যাথলিটস নিডিং হাইড্রেশন অনলি। তাহলে আইসোটনিকে আমরা কি দেখছি, হাইড্রেশনের সাথে সাথে এনার্জিও প্রোভাইড করে, কিন্তু হাইপোটনিকে কুইক রিহাইড্রেশন হয়, এনার্জি প্রোভাইড হয় না। সেই জন্যে যেই অ্যাথলিটদের শুধু হাইড্রেশন লাগে, তার সাথে সাথে জিম ওয়ার্কআউট বা শর্ট ইভেন্টসে কিন্তু এই হাইপোটনিক স্পোর্টস ড্রিঙ্ক নিতে হয়। নেক্সট হচ্ছে হাইপারটনিক। হাইপারটনিক মানে গ্রেটার দেন 8% কার্ব যেটাতে থাকবে, হায়ার অসমোলারিটি দেন বডি, স্লোয়ার অ্যাবজর্পশন হয়, ইউজ ফর এনার্জি রিপ্লেনিশমেন্ট আফটার এক্সারসাইজ। এটা কেন ইউজ হয়, এটা হাইড্রেশনের জন্য ইউজ হয় না, এনার্জি পাওয়ার জন্য ইউজ হয়, ঠিক আছে? রাদার দেন হাইড্রেশন রিকভারি হচ্ছে আসতে হয় এই ক্ষেত্রে। তো কম্পোজিশন অফ স্পোর্টস ড্রিঙ্ক কি একবার আমরা দেখে নিই চট করে। ওয়াটার থাকে হাইড্রেশন আর মেনটেনিং প্লাজমা ভলিউমের জন্য। নেক্সট থাকে কি কার্বোহাইড্রেট 6 থেকে 8%, জেনারেলি কুইক এনার্জি দেওয়ার জন্য, মেনটেন বডি গ্লুকোজ এবং ডিলে ফ্যাটিগের জন্য। ইলেকট্রোলাইটস কি থাকে না, সোডিয়াম থাকে ফ্লুইড ব্যালেন্স আর হাইপারন্যাট্রিমিয়া প্রিভেন্ট করার জন্য, পটাশিয়াম থাকে মাসেল ফাংশন ঠিক রাখার জন্য, ক্র্যাম্প প্রিভেন্ট করার জন্য, ক্যালসিয়াম থাকে ক্লোরিন থাকে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করার জন্য। ফ্লেভার্ড, তার সাথে সাথে কি থাকে, ফ্লেভারেন্ট বা কালারেন্ট থাকে যাতে টেস্টটা ইমপ্রুভ করা যায় এবং ইনটেক করতে সেই জন্যে বেটার লাগে। আর অপশনাল অ্যাডিটিভস কি থাকে না,
অ্যামাইনো অ্যাসিডস থাকতে পারে, স্পেশালি ব্রাঞ্চ চেন অ্যামাইনো অ্যাসিড যেটা রিকভারিতে সাহায্য করে, ক্যাফিন থাকতে পারে যেটা অ্যালার্টনেসে হেল্প করে, আর ভিটামিনস থাকতে পারে যেগুলো অ্যান্টিঅক্সিডেন্টসে কাজ করে। ঠিক আছে, নেক্সট বলছে প্রি ইভেন্ট ডায়েট রেকমেন্ডেশন। ইভেন্টের আগে কেমন কি খাবার নেওয়া যেতে পারে, ইভেন্টের সময় কি খাবার নেওয়া যেতে পারে, আর ইভেন্টের পরে কি খাবার নেওয়া যেতে পারে। প্রথমেই বলছে প্রি ইভেন্ট মিল যেটা 3 থেকে 4 ঘন্টা আগে নিতে হয়। কেমন খাবার লাগবে? হাই কার্বোহাইড্রেট যার ফাইবার লো, মডারেট প্রোটিন, লো ফ্যাট। ঠিক আছে, যেরকম পাস্তা উইথ লাইট সস, ফ্রুট, ইয়োগার্ট। এটা 1 থেকে 2 আওয়ার আগে এক্সারসাইজের কেমন খাবার না, স্মুদিস, মিল্কশেক, সিরিয়াল বার, স্পোর্টস বার, ফ্রেশ ফ্রুট এরকম নেওয়া যেতে পারে। আর 1 ঘন্টারও কম যদি টাইম থাকে সেক্ষেত্রে স্পোর্টস ড্রিঙ্কস নিতে হবে। কার্বোহাইড্রেট জেল নেওয়া যায়, কর্ডিয়াল ড্রিঙ্কস বা জেলি ললিস নেওয়া যেতে পারে। নেক্সট বলছে ডিউরিং ইভেন্ট, প্রি ইভেন্টের পর ডিউরিং ইভেন্টে কি করা যায়? স্মল সিপস অফ গ্লুকোজ ড্রিঙ্কস, এনার্জি জেল, বানানা ফর ইভেন্টস গ্রেটার দ্যান 60 to 90 মিনিটস। যেসব ইভেন্টগুলো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার উপরে টাইম লাগে তাদের ক্ষেত্রে কিন্তু ইভেন্টের সময় এই খাবারগুলো নেওয়া যেতে পারে, মানে বানানাটা নেওয়া যেতে পারে। আর দেখো পোস্ট ইভেন্ট, ইভেন্ট হয়ে যাওয়ার পরে কেমন খাবার লাগবে? হাই গ্লাইসেমিক কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন উইদিন কতক্ষণের মধ্যে? 30 মিনিটস। এইটাকে বলা হয় কি গ্লাইকোজেন উইন্ডো। হ্যাঁ, এই 30 মিনিটটা হচ্ছে কি গ্লাইকোজেন উইন্ডো। এই 30 মিনিটের মধ্যেই কিন্তু এই হাই কার্বোহাইড্রেট এবং প্রোটিন খাবার নিতে হবে। ভেজিটেরিয়ান অ্যাথলিটসদের জন্য কি এন্ডিওরেন্স অ্যাডিকুয়েট প্রোটিন নিতে হবে, ভিটামিন B12, আয়রন আর জিঙ্কের কিন্তু সাপ্লিমেন্টেশন নিতে হবে। লো রেসিডিউ ডায়েট নিতে হবে, ইউজফুল বিফোর লং ডিস্টেন্স রান টু প্রিভেন্ট জিআই ডিসকমফর্ট। লো রেসিডিউ ডায়েট নিতে হবে যাতে জিআই ডিসকমফর্ট না হয়। নেক্সট বলছে কি না কার্বোহাইড্রেট লোডিং অ্যাথলিটসদের জন্য এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো সেটার ব্যাপারে আমরা একটু পড়ে নিই। কার্বোহাইড্রেট লোডিং অলসো কল্ড গ্লাইকোজেন সুপার কম্পোজিশন ইজ আ ডায়েটারি অ্যান্ড এক্সারসাইজ টেকনিক ইউজড বাই অ্যাথলিটস টু maximize glycogen stored in skeletal muscles before endurance competition. এই কার্বোহাইড্রেট লোড দিয়ে কি করা হয় না গ্লাইকোজেন স্টোরেজটাকে ম্যাক্সিমাম করার চেষ্টা করা হয় ঠিক এন্ডিওরেন্স কম্পিটিশনের আগে। প্রলংড ডিউরিং প্রলং এন্ডিওরেন্স এক্সারসাইজ 90 মিনিটসের উপরে মাসেল গ্লাইকোজেন ইজ প্রাইমারি এনার্জি সোর্স, সেই জন্যেই কিন্তু গ্লাইকোজেনের লোডিং করতে হয়। নর্মালি মাসেল স্টোরস 300 to 400 গ্রাম গ্লাইকোজেন, যেটা কার্বোহাইড্রেট লোডিং করলে হয়ে যায় 600 to 800 গ্রাম গ্লাইকোজেন। ঠিক আছে, দিস ডিলে ফ্যাটিক, এর জন্যে কার্বোহাইড্রেট লোডিং করলে কি হয় ফ্যাটিকটা ডিলে হয়, ইমপ্রুভ করে এন্ডিওরেন্সটা, ইমপ্রুভ করে বডির, তার সাথে সাথে এনহ্যান্স করে পারফরমেন্স। নর্মাল গ্লাইকোজেন লেভেল সাধারণত কত? 1.7 গ্রাম পার 100 গ্রাম মাসেল, আর কার্বোহাইড্রেট লোডিংয়ে সেটা হয়ে যায় 4 to 5 গ্রাম পার 100 গ্রাম মাসেল। ইনক্রিজড কার্বোহাইড্রেট ইনটেক কম্পেনসেট ফর গ্লাইকোজেন ডেপ্লিশন, কার্বোহাইড্রেট বডিতে বেশি স্টোর থাকলে মাসেলের গ্লাইকোজেনটা কম খরচা হয় ট্রেনিংয়ের সময়। এর জন্যেই কার্বোহাইড্রেট লোডিংটা খুব প্রয়োজন, না হলে মাসেল লস হয়ে যাবে, কারণ গ্লাইকোজেন থেকে আমরা এনার্জি ইউজ করব। মেথডস কি কি দেখো, দুটো মেথড হয়, একটা হলো ট্রেডিশনাল মেথড যেটা 7 দিন ধরে কম্পিটিশনের 7 দিন ডিউরেশনে চলে। প্রথমে কি বলছে না 1 থেকে 3 দিনকে বলা হয় কি
ডেপ্লিশন ফেজ, এই সময় কি হয় না ইন্টেন্স ট্রেনিং করতে হয়, লো কার্ব ডায়েট নিতে হয়, লোয়ার দ্যান 10% কার্বোহাইড্রেট, দিস রিডিউসেস গ্লাইকোজেন লেভেল ড্রাস্টিকলি। এরপরে কি হয় লোডিং ফেজ আসে, লোডিং ফেজে যেটা হলো 4 থেকে 7 দিন, ইভেন্টের ঠিক 4 to 7 ডেটে ট্রেনিং বাড়াতে হবে এবং ট্রেনিংটাকে কমাতে হবে এবং তার সাথে সাথে কি কার্বোহাইড্রেটের ইনটেক বাড়াতে হবে, 70 to 80% করতে হবে, যেটা হলো 8 থেকে 10 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। মাসল কম্পেনসেট বাই স্টোরিং মোর গ্লাইকোজেন দ্যান নর্মাল, এর ক্ষেত্রে কি হবে তাহলে মাসল গ্লাইকোজেন নর্মালের থেকে বেশি রাখবে, অলমোস্ট 4 to 5 টাইমস বেশি। লিমিটেশন কি এইটার না, বলছে অ্যাথলিটস অফেন এক্সপিরিয়েন্স ইরিটেশন, ফ্যাটিগ, পুয়ার ট্রেনিং ডিউরিং ডেপ্লিশন ফেজ। ডেপ্লিশন ফেজে কিন্তু এই অ্যাথলিটসদের কিন্তু ইরিটেশন, ফ্যাটিগ, পুয়ার ট্রেনিংয়ের একটা রুটিন হয়ে যেতে পারে। নেক্সট মেথড হচ্ছে মডার্ন মেথড, যেটা এখন বেশি ইউজ হয়, নো ডেপ্লিশন ফেজ। ডেপ্লিশন ফেজ হয় না, 3 দিন শুধু করতে হয়, পুরোটাই লোডিং ফেজ, ট্রেনিংটাকে রিডিউস করে রাখতে হয়, অ্যাথলিট 8 থেকে 10 গ্রাম পার কেজি পার ডে কার্বোহাইড্রেট নেবে, যেটা 70% অফ এনার্জি, বলছে কি ইজিয়ার টু ফলো, ফিউয়ার সাইড এফেক্টস। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্গোনমিক এডস অ্যান্ড সাপ্লিমেন্টস। যেই এডসগুলো অ্যাথলিটদের হেলথ বেটার করে, আর্গোনমিক এডস বলে তাদেরকে, সেইগুলো কি কি। লিগ্যাল, প্রথমেই দেখো বলছে লিগ্যাল যেগুলো যেগুলো গাইডলাইন্সে ইউজ করা যায়, সেটা হলো ফার্স্ট হলো ক্রিয়েটিন। ক্রিয়েটিনের কি ইমপ্রুভ শর্ট ব্রাস্ট অফ পাওয়ার। তারপরটা কি ক্যাফেন, ক্যাফেনের কাজ কি ইনক্রিজ অ্যালার্টনেস, ডিলে ফ্যাটিগ। নেক্সট হচ্ছে ওয়ে প্রোটিন নেওয়া যেতে পারে, কুইকলি ডাইজেস্টেবল, এনহ্যান্সেস রিকভারি। তারপর আর কি নেওয়া যেতে পারে, বিটা অ্যালানিন নেওয়া যেতে পারে, বাফার্স ল্যাকটিক অ্যাসিড, বডির যে মাসেলে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয় সেটাকে বাফার করে, ইমপ্রুভ স্প্রিন্ট পারফরমেন্স, স্প্রিন্ট ইভেন্টসে খুব বেটার কাজ করে। স্পোর্টস বার নেওয়া যেতে পারে, ইলেকট্রোলাইট সলিউশন নেওয়া যেতে পারে, কার্বোহাইড্রেট জেলসও নেওয়া যেতে পারে। এইগুলো কিন্তু কনভিনিয়েন্ট সোর্স অফ এনার্জি ডিউরিং ইভেন্টস। যেই সাপ্লিমেন্টসগুলো ব্যান করা আছে, নেওয়া যাবে না, সেইগুলো কি না, স্টেরয়েডস নেওয়া যায় না, গ্রোথ হরমোন নেওয়া যায় না, এরিথ্রোপয়েটিন নেওয়া যায় না, ব্লাড ডোপিং করা যায় না, কারণ না এগুলো ইমপ্রুভ করলেও পারফরমেন্স, এগুলো কি না ডেঞ্জারাস এবং আনএথিক্যাল, ইললিগ্যাল ব্যাপার। তাই এই স্টেরয়েড, গ্রোথ হরমোন, এরিথ্রোপয়েটিন, ব্লাড ডোপিং করা যায় না। নেক্সট বলছে এফেক্টস অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। অ্যাথলিটসদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো কিভাবে অ্যাফেক্ট করে। হিট স্ট্রেস হয়, গরমের জন্য হিট স্ট্রেসে কি হয় না সোয়েট লস বেশি হয়ে যায়, ডিহাইড্রেশনের রিস্ক বেড়ে যায়, ওআরএস আর ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বেশি দরকার হয় গরমে। অল্টিটিউড ট্রেনিংয়ে যদি উঁচু হাইটে ট্রেনিং করতে হয়, সেই ক্ষেত্রে লোয়ার অক্সিজেন থাকে, ইনক্রিজ আর বেশি প্রোডাকশন দরকার হয়, যার জন্য কি করতে হয় না আয়রন রিচ ফুড খেতে হয়। আর কোল্ড ক্লাইমেট হলে কি করতে হবে না হায়ার বেসেল মেটাবলিক রেট থাকে, তাই ফ্যাট ইনটেককে বাড়াতে হবে যাতে থার্মোজেনেসিস না হয়। এটা হলো তোমার কেমন এনভায়রনমেন্টে যাচ্ছে তার উপর নির্ভর করে কি হেলথ এফেক্ট হতে পারে, তার জন্য কি করতে হবে। নেক্সট হচ্ছে নিউট্রিশন অ্যান্ড রিকভারি।
গ্লাইকোজেন রিসিনথেসিসের দরকার হয়, সেটাও কতক্ষণের মধ্যে? উইদিন 2 hours অফ পোস্ট এক্সারসাইজ। 2 ঘন্টার মধ্যে কনজিউম 1 to 1 গ্রাম পার কেজি কার্বোহাইড্রেট প্লাস 20 to 25 গ্রাম প্রোটিন। অ্যান্টিঅক্সিডেন্টস দরকার রিডিউস অক্সিডেটিভ ড্যামেজের জন্য। ফ্রুটস, ভেজিটেবলস, ভিটামিনস সাপ্লিমেন্টেশন নেওয়া দরকার, ভিটামিন সি আর ই এর। নেক্সট বলছে কি স্লিপ দরকার 7 to 9 hours, ক্রুশিয়াল ফর রিকভারি অফ মাসেল রিপেয়ার, ঠিক আছে। আর লাস্ট বলছে কি অ্যান্টি ইনফ্লেমেটরি ফুড যেরকম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, টিউমারিক, জিঞ্জার অবশ্যই দরকার টু রিডিউস সোর ইনফ্লামেশন, এইগুলো, ঠিক আছে, না হলে পরবর্তীকালে শরীরে প্রবলেম হবে। আর লাস্ট বলছে কি ক্লিনিক্যাল অ্যাসপেক্টস ইন স্পোর্টস নিউট্রিশন। স্পোর্টস নিউট্রিশনে কি কি ক্লিনিক্যাল অ্যাসপেক্টস? প্রথমেই যেটা দেখো বলছে স্পোর্টস অ্যানিমিয়া হয় অ্যাথলিটদের মধ্যে, অফেন ডাইলিউশনাল প্লাজমা এক্সপ্যানশন হয়, বেশি ওয়াটার ইনটেক করার জন্য প্লাজমা যেটা ব্লাড ভলিউমটা বেড়ে যায়, তাই ডাইলিউট হওয়ার জন্যে অ্যানিমিয়া হয়। নট ট্রু আয়রন ডেফিসিয়েন্সি, ট্রু আয়রন ডেফিসিয়েন্সি কিন্তু হয় না, ভলিউমটা যেহেতু বেড়ে যাচ্ছে তাই আয়রন যতটা থাকার দরকার পার ভলিউমে সেইটা থাকে না। মাস্ট ডিফারেন্সিয়েট, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু দেখতে হবে যে আয়রন ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়াটা হচ্ছে না ডাইলিউশনের জন্য হচ্ছে। নেক্সট কি বলছে না ফিমেল অ্যাথলিট ট্রায়াড বলে একটা প্রবলেম হয়, লো এনার্জি, এটা ফিমেলদের মধ্যে দেখা যায়, স্পেশালি অ্যাডোলেসেন্ট ইয়াং এজ ফিমেলদের লো এনার্জি, যার জন্যে অ্যানিমোরিয়া আর অস্টিওপরোসিস হতে পারে। রিকোয়ারমেন্ট কি নিউট্রিশনাল অ্যান্ড হরমোনাল ম্যানেজমেন্ট রিকোয়ার হয়। নেক্সট বলছে এক্সারসাইজ ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়া, sudden fatigue due to prolonged endurance, prevent by carb intake before and during exercise। হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে ফ্যাটিগ আর লং এক্সারসাইজ এন্ডিওরেন্স ইভেন্টের জন্য। কি করে প্রিভেন্ট করা যাবে? কার্বোহাইড্রেট ঠিক খাবার আগে এবং খাবার পরে নেওয়াটা খুব দরকার। নেক্সট বলছে জিআই ইস্যুস ইন রানার, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইস্যুস হতে পারে যেরকম ক্র্যাম্পস, ডায়রিয়া। কি করে ম্যানেজ করব না লো রেসিডিউ ডায়েট প্রি রেসেস, ঠিক আছে, রেসের আগে ডায়েটটা লো রেসিডিউ হওয়া দরকার। তো আজকে এইটুকুই ক্লাসটা, ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। থ্যাংক ইউ এভরিওয়ান, যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল।